আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বন্দি খাঁচার পাখি এই গল্পের ৩৯তম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকবো সম্পূর্ণ ভিডিওটি দেখা। আপনাদের কাছে আরও একটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। আর হ্যাঁ, অবশ্যই গল্প শেষে কমেন্ট করুন। রুমে নিস্তব্ধতা বিরাজমান, কারো মুখে কোনো কথা নেই। সাফার মাথায় হাত দিয়ে বসে আছে। আর ওকে গিরে আছে ফায়াজ, হৃদি, অর্পিতা, নিশান্ত, আমির আর আফ্র। সবাইকে নিজের কক্ষে সাফার ডেকে এসেছে। কিছু জরুরি কথা আছে, তাই সবাই আপাতত সাফারের বাণী শোনার অধীর আগ্রহে বসে আছে। মাথা থেকে হাত সরিয়ে সাফার নিজের ভাই বোনের দিকে একবার তাকান। নিজেকে কেমন অসহায় লাগছে আজ বিয়ে খেতে এসে, যে নিজেই বিয়ে করে বসে পড়বে তা হয়তো ভাবতেও পারেনি। ব্যাপারটা নাটক সিনেমা হলে হয়তো সুপারহিট হতো, নায়ককে সবাই বাহবা দিয়ে সাব্বাসী জানিয়ে ফেলুনের ন্যায় ফুলিয়ে ফেলত। কিন্তু জীবনটা সিনেমা নয়, তাই সিনেমা যার সহজ দেখায়, বাস্তবে তার সবই কঠিন। চন্দ্রাকে বিয়ে করে কোনো আফসোস হচ্ছে না সাফারের, তবে চন্দ্রার মনে নিজের জন্য কোনো অনুভূতির বীজ বপন করতে পারেনি এখনো। তাহলে বিবেচনা করলে এই অবস্থায় বিয়েটা কেবল নামে মাত্র রয়ে যায়। তাই সাফার অনেক চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিয়েছে। তা জানানোর জন্যই সবাইকে একসাথে জড়ো করা হয়েছে। অপেক্ষা জিনিসটা খুব কঠিন, আর এই কঠিন জিনিসটা সবার অপেক্ষা বহন করা সম্ভব না। তাই তো সাফারের নীরব ভূমিকা সহ্য হতে না এখন নিঃশ্বাস কিছু বলবে, কিন্তু কি বলবে তা না বলে সাফারের এমন মূর্তির ন্যায় বসে থাকা চরম বিরক্তিকর সৃষ্টি করেছে নিশান্তর মনে। নিশান্ত এমনি ছটফট টাইপের মানুষ, তাই সাফারের এই নীরবতাকে গ্রাস করে তুলেছে, যা ওর মতো মানুষের মোটেও কাম্য না। তাই ওদের আগ্রহে নিয়ে বসে থাকা নিশান্ত এবার বলেই ফেলল, ভাই কিছু বলার থাকলে বল, আর ভালো লাগছে না এইভাবে থাকতে। সাফার এবার মুখ খুলল, অনেক চিন্তা করে আমি একটা ডিসিশন নিয়েছি। আশা করি তোমরা সবাই আমার ডিসিশনটা সহজে মেনে নেবে। সাসপেন্স না রেখে বলে ফেল ভাই, সকাল থেকে তো সাসপেন্স হজম হচ্ছে না, পরে না বদ হজম হয়ে টয়লেটের আগো পিছু ছুটতে হয়। নিশান্তের কথায় বিরক্ত হলেও তার প্রকাশ করল না সাফার, তাই সাবালিল ভাষায় সবাইকে উদ্দেশ্য করে বলল, বিয়ের কথা আপাতত কেউ জানতে না জানে, বিষয়টা কেবল যেন আমাদের মধ্যেই থাকে। আমি চাই না আমার আর চন্দ্রার বিয়ের ব্যাপারটা আমাদের পরিবার বা অন্য কেউ এখনো জানে। অপ্র চমকানো, এমন ডিসিশনের মানে বুঝতে পারল না। হঠাৎ যেখানে সাফার নিজে চন্দ্রাকে পেতে চেয়েছিল আর ভাগ্যের জোরে পেয়েও গেল, তাহলে এই লুকোচুরি কেন? নিজের কৌতূহল দমানোর চেষ্টা না করে তাই সাফারকে প্রশ্ন করলো, কেন কেন তুই এমন চাস না সাফার? ওয়েট, তুই এবার এটা বলিস না বিয়েটা তুই মানসিক না, ব্লা ব্লা। সাফার বলল, স্যাট্রা বলো, আমি এটা কখনো বলবো না। আর ওর প্রতি আমার অনুভূতিগুলো জেনেও তুই এসব কি করে বলতে পারিস? ফয়াজ আর রিদিমা যেন আকাশ থেকে পড়ল। ওরা বিন্দুমাত্র ধারণা করেনি ওদের ভাই চন্দ্রা নামের এই গ্রামের মেয়েটি প্রেমে হাবুডুবু খাচ্ছিল, অথচ ওরা নিজের ভাইকে কতটা ভদ্র মাসুম মনে করেছিল। ফায়েজ তো বলেই ফেলল, ভাই আমার তো তোমাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি দেখি তলে তলে টেম্পে চালাও, এত ভাবনার বাহিরে। ঠিক বলেছিস ভাই রিদিমা। রিদিমা বলে উঠল, আমিও বুঝতে পারিনি হাউ আই এম স্টপ ইট। সাফার এবার ওদের দিকে কিছুটা রাগী দৃষ্টিতে তাকালো। বাইরের দৃষ্টি দেখে ফায়াজ রিদি চুপ হয়ে গেল, অর্পিতা দমল না। কারণটা কিন্তু এখনো বলা হয়নি ভাই, কেন তুমি বিয়ের ব্যাপারটা লুকাতে চাইছো? আমিরও জানার জন্য ওদের আগ্রহ নয়নে তাকিয়ে আছে সাফারের দিকে। সাফার একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, রিদিমার বিয়ের জন্য যদি এখন বলা হয় তাহলে কি তুই রাজি হবি ফায়াজ? ফায়াজ বলল, এক্স্যাক্টলি নট। সাফার বলল, কেন?
প্রস্তাব যদি ভালো ঘর থেকে আসে তাহলে সমস্যা কি? সাফারের কথা শুনে রিদিমা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই আমার পিছনে কেন পড়লি? আগে অর্পিতা আপু তোমার আর ফয়াজ ভাইয়ের বিয়ে হবে, তোমারটা না হয় বুঝলাম হয়ে গেছে, তাই বলে অর্পিতা আপুর আগেই আমাকে বিদায় করতে চাইছো? ইটস নট ফেয়ার ভাই। সাফার বলল, রিল্যাক্স রিদি, ভাই কেবল জিজ্ঞেস করেছে, আর আসলে ও তোকে এখন বিয়ে দেবে না বুঝ, আর তুই এত তাড়াতাড়ি চলে গেলে আমার মাথা খাবে কেবল। রিদি রাগ হয় ভীষণ, রেগে চলে যেতে নিলে ফায়াজ বোনের হাত ধরে পাশে বসিয়ে এক হাতে জড়িয়ে ধরে বলে, আরে কোথায় যাস? তুই তো আমাদের ছোট্ট পাখি, আর আমাদের পাখির কি বিয়ের বয়স হয়েছে এখনো? ফায়াজ বোনের মাথায় হাত বুলিয়ে আদরে মাখা কণ্ঠে বলল। সাফার মৃদু হেসে বলল, এক্স্যাক্টলি, আমার প্রশ্নের জবাব তুই নিজেই দিয়ে দিলি। রিদির বয়স হয়নি বিয়ের, চন্দ্রার কি হয়েছে? সবাই এখন কিছুটা হলেও বুঝতে পারছে আসলে ব্যাপারটাকে। তোর কথায় যুক্তি আছে, কিন্তু তাই বলে এত বড় একটা কথা গোপন রাখতে চাস অপরের? চিন্তিত কণ্ঠ। তাও আবার নিজের পরিবারের কাছে, এটা কি ঠিক হবে? চন্দ্রার কথা ভাবলে এই মুহূর্তে এটাই ঠিক ওর জন্য। চন্দ্রার বয়স কম, বিয়ে করে সংসার করার বয়স এখনই হয়নি, আর আমিও চাই না ও পড়াশোনা বাদ দিয়ে এখন এসব ফালতু চিন্তা করো। সংসার করার সময় পাবে সামনে অনেক। তাছাড়া এই মুহূর্তে ফ্যামিলিকে জানানো মানে চন্দ্রার উপর আরও একটা তাণ্ডব নামা, ওর লাইফ হেল করে তোলা। যে পরিবার এখন ওকে মেনেই নিয়েছে, ভালো করে কথা বলছে, কাল সত্য জানার পর তাদের ব্যবহার কি পরিমাণ পরিবর্তন আসবে তা বলে বোঝানো যাবে না। সবশেষে আবারও চন্দ্রাকে এসব সহ্য করতে হবে। এতে কেবল ওর লাইফ না, ওর পড়াশোনাও ব্যাঘাত করবে, যা আমি একদমই চাই না। এমনি ওর সাথে যা হয়েছে বহুত, আর না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমার শত্রুর অভাব নেই। আমার শত্রুরা আমাকে আঘাত করার জন্য যদি চন্দ্রাকে বেছে নেয়, তাহলে আমি সহ্য করতে পারবো না। ও যেভাবে এখন চলছে সেভাবেই থাকুক না। সময় যখন আসবে আমি নিজেই ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে সবার সামনে পরিচয় করিয়ে দেব, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা। সাফারের কথায় সবাই নির্দ্বিধায় রাজি হয়ে গেল, কারণ ওর কথায় যুক্তি আছে, আর সাফার একজন জ্ঞানী মানুষ, তাই যা করবে ভেবে চিন্তাই করবে। তাই ওর সিদ্ধান্তের উপর সন্দেহ করা একদম অনুচিত মনে করলো সবাই। তার উপর সাফারের প্রতি ভরসা, সামনে যা হবে ভালোই হবে। বিয়ের ব্যাপারটা সবাই মিলেই লুকিয়ে ফেলল। এইদিকে সাফার শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। শরীরটা বড্ড ক্লান্ত। শীতের মাঝেও মাথার উপর চরকের মতো ঘূর্ণম্যান ফ্যানটার দিকে তাকিয়ে আছে। মাথায় অসংখ্য চিন্তা। দিনটা আজ বড় ভারী ছিল। বলে না, শেষ ভালো যার সব ভালো তার। তাই অবশেষে হঠাৎ বৃষ্টির মতো চন্দ্রা নামের চাঁদটি ওর ঝুলিতে এসে পড়ল, যাকে পাওয়ার জন্য সাফার সাধনা করতেও প্রস্তুত ছিল। নিজের সবকিছু ছাড়তে রাজি ছিল, তবুও তার আসমানের চাঁদটিকে বুকের পিঞ্জরে বন্দি করতে চেয়েছিল। কিন্তু সাফারকে কিছুই করতে হয়নি। ভাগ্য নিজেই চন্দ্রাকে সাফারের নামে লিখে দিয়েছে। আর এই জীবনে চন্দ্রাকে সাফার কখনো ছাড়বে না। চোখ বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নিল সাফার। এ যেন এক সুখের নিঃশ্বাস। চন্দ্রা নামের সুখ। নিজেকে আজ কেন জানি খুব বেশি ভাগ্যবান মনে হতে লাগলো। হঠাৎ অপরের হ্যাকে চোখ মেলে তাকায় সাফার। জানতে চায় সমস্যা কি ভাই, কেন এত চেঁচামেচি করিস? সারাদিন অনেক ধবল গিয়েছে, এখন একটু শান্তিতে দোস্ত। অপর বলল, শান্তির গোষ্ঠী মাথা মার, আগে কাহিনীকে শুরু বলতো। আজকের লেটেস্ট নিউজ হলো চন্দ্রাবতী পুরোপুরি সাফারের রাজ্যের রানী হয়ে গেছে। এর থেকে বড় নিউজ আর কি হতে পারে বল? আমি পারলে পত্রিকায় এই নিউজ ছাপিয়ে দিতাম, আর সাথে ওয়ার্নিং, সাফারের চন্দ্রাবতীর দিকে কোনো তুলে তাকালে চোখ খুলে প্যান্ট পরে দেব। ফাজলামি বন্ধ কর, মনে নাই আমি জানতে চাই তুই কোথায় ছিলি আর জানলি কি করে চন্দ্রার সাথে কি হয়েছে? সাফার আবার উঠে বসলো, শান্ত দৃষ্টিতে তাকালো অফরের দিকে। কিছুক্ষণ নীরবতা পালন করে বলা শুরু করলো সব প্রথম থেকে। নিতুলের গায়ে হলুদের পর বেশ কিছু সময় ধরে চন্দ্রাকে দেখতে পাই, তাই ওকে খুঁজতে নিতুলের রোমের দিকে গেলাম। তাছাড়া দুয়ারে বসে বরপক্ষের লোকও চলে এসেছে এতক্ষণে। বরপক্ষের তরফ থেকে আসা কিছু ছেলেদের চালচলন আমার একদম ভালো লাগলো, টোটালি উচ্ছৃঙ্খল টাইপের। তাই আমি অর্পিতা আর রিদিমাকে এদের থেকে দূরে থাকতে বলে
চন্দ্রাকে খুঁজতে লাগলাম। রীতি বলেছিল লাস্ট ওকে নিতুলের সাথেই নাকি দেখেছিল, তাই আমি নিতুলের রুমেই খুঁজতে গেলাম। দরজায় বেশ কয়েকবার টোকাও দিই, যখন ভেতর থেকে কারো সাড়া পেলাম না তখন দরজা খুলে নিজেই ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু রুমে কাউকেই পেলাম না। হতাশ হয়ে চলে যাওয়ার জন্য যখন পা বাড়ালাম তখন পায়ের নিচে কিছু একটা অনুভব হলো। দেখার জন্য হাঁটু গেড়ে নিচে বসতেই দেখি ফ্লোরে ভাঙা কাচের চুড়ি পড়ে আছে। আমার বুঝতে 1 মিনিটও সময় লাগলো না চুড়িগুলো কার। আমি আজ সকালেও চন্দ্রার হাতে কাচের চুড়িগুলো দেখেছিলাম, কিন্তু এভাবে ভেঙে কেন পড়েছে ফ্লোরে তাই বুঝতে পারছিলাম না, কিন্তু মন বলেছিল কিছু একটা গোলুমোলু আছে। চারিদিকে একবার ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এই রুমের কি ঘটতে পারে, আর তখনই দরজার কাছে কিছু রক্তের চিহ্ন দেখে পটকা পড়ল। 1 মিনিটের জন্য আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। বুঝতে পারছিলাম না কি হয়েছে এই রুমে, আর চন্দ্রাই বা কোথায়। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন পর্বে।